প্রীতম বসুর লেখা প্রাণনাথ হইও তুমি পড়ার পরেই ঠিক করে নিয়েছিলাম ওনার লেখা বইগুলি একে একে সব পড়ে ফেলব। প্রাণনাথ হইও তুমি বইটি প্রীতমবাবুর লেখা সর্বশেষ প্রকাশিত বই। আমি শুনেছি 2025 সালে সরস্বতী পুজোতে নাকি ওনার একটা নতুন বই বেরোবে। খবরটার সত্যতা যদিও কতখানি তা আমি জানি না, আমি প্রধানত লোকমুখেই শুনেছি। তবে ওই যে কথায় আছে, আশায় বাঁচে চাষা, আমিও সেরকম আশায় বুক বাঁধলাম। কিন্তু যতদিন না বেরোচ্ছে ততদিনে প্রীতম বসুর এই যাবৎকাল পর্যন্ত প্রকাশিত বইগুলি পড়ে শেষ করে ফেলবো, এই মোটোটা আমি নিয়েছি। প্রীতম বসু আমার একজন খুব প্রিয় লেখক হয়ে উঠেছেন। তবে কথা অবশ্যই স্বীকার করতে হয়, প্রাণনাথ হইও তুমি বইটি পড়েই কিন্তু আমি ওনার ফ্যান হয়ে গেছি, বা উনি আমার খুব প্রিয় একজন লেখক হয়ে উঠেছেন। চৌথুপী চর্যাপদ সেই চেরি অন দ্য টপ, সেরকম ব্যাপার। প্রীতম বসুর লেখা পড়তে ভালো লাগার একটি বিরাট কারণ, উনি সামাজিক থ্রিলার ঘরানার লেখক। অর্থাৎ থ্রিলার বলতে বা রহস্য কাহিনী থ্রিলার বলতে টান টান উত্তেজনা বুঝি, যেটা প্রধানত আমরা পেয়ে থাকি রহস্য কাহিনী থেকে। রহস্য কাহিনী বলতে আমাদের পাঠকদের মাথায়, অন্তত আমার মাথায় বিশেষত যে ধরনের লেখাগুলো আর কি মাথায় আসে, সেটা হলো ওই খুন খারাপির লেখা, খুন হওয়া এবং তারপর সেই খুনটা কোনো গোয়েন্দা বা পুলিশ বা কেউ একজন এসে সেটাকে সলভ করবে। বাট ওনার এই লেখার যে থ্রিলার অন্য ধরনেরও হয়। অর্থাৎ উত্তেজনা যে অন্য ধরনের সামাজিক লেখা পড়েও আমরা পেতে পারি, সেই স্বাদ বা সেই অনুভূতিটা আমি কিন্তু পেয়েছি এই প্রীতম বসুর লেখা থেকে। তো সেটা একটা ভালো লাগার কারণ হয়েছে ওনার লেখার প্রধান বৈশিষ্ট্যই হলো লেখাটি অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ হবে, তার সাথে থাকবে একটা সামাজিক এলিমেন্ট। এই দুয়ে মিলেমিশে যে পদার্থটা পাঠকদের হাতে এসে পড়ে তা সত্যিই উপাদেয় হয়। যেমন প্রাণনাথ হইও তুমি ক্ষেত্রে যদি বলি, সামাজিক এলিমেন্ট বলতে কিন্তু ওখানে কীর্তন, বাংলার নিজস্ব ঐতিহ্য, বাংলার নিজস্ব জিনিস কিন্তু এই কীর্তন। তেমনি চৌথুপী চর্যাপদে কিন্তু চর্যাপদ, আমরা অনেকেই এই চর্যাপদ কথাটার নামই শুনিনি। আমি প্রধানত পড়াশুনোর ক্ষেত্রে চর্যাপদ শুনেছি, তবে এই চর্যাপদ বিষয়ে আমার জ্ঞান কিন্তু খুবই সীমিত ছিল। শুধু জানি যে হ্যাঁ, খুব পুরনো একটা লেখা, পুরনো পুঁথি, এবং এই চর্যাপদের পর প্রায় 250 বছর ধরে কোনো কিছু লেখা হয়নি। তারপরে যে লেখা হয়নি বলা ভুল, যদি লেখা হয়ে থাকে আমরা সেটা এখনো উদ্ধার করতে পারিনি বা আমরা সেই কোনো প্রমাণ পাইনি। তো সেই 250 বছর পর বাদ দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখা হয়, এবং সেই লেখাটা আর কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর এই চর্যাপদের মাঝে যে 250 বছরের গ্যাপ, সেটা আমরা অন্ধকার যুগ বলি। তো বাস এইটুকুই, যেটুকু আমার পড়াশোনার জন্য আমার প্রয়োজন হয়েছিল আমি সেটুকুই জানি। বাট হ্যাঁ, ঠিক যেমন কীর্তন সম্বন্ধে আমার ধারণা বা জ্ঞান অনেক কম ছিল, কিন্তু প্রাণনাথ হইও তুমি পড়ার পর, প্রীতম বসুর লেখা পড়ার পর আমার অনেক জ্ঞান হয়েছে, অনেকটা ভালো লেগেছে, এবং নিজের ঐতিহ্যকে যে না জানা, না চেনা, সেটার যে দুঃখ, সেটাও আমি বুঝতে পেরেছি আর কি, যাকে বলে। ঠিক চৌথুপীর চর্যাপদ পড়েও কিন্তু আমার একই অনুভূতি হয়েছে। চর্যাপদ সম্বন্ধে অনেক কিছু পড়েছি, অনেক কিছু নতুন নতুন জেনেছি জিনিস, যেগুলো আমি পরে আলোচনা করছি। আচ্ছা, এই বইটিরও আর যেটা প্রাণনাথ হইও তুমি বইটির মধ্যে, এই বইটিরও একই বৈশিষ্ট্য, সেটা হলো প্রধান বৈশিষ্ট্য আনপুট ডাউনেবল বুক। এটাও একবার ধরলে শেষ না করা অবধি রাখা যায় না। তার মানে এটা বলছি না যে এই বইটার এই যে এই দিকের যে ইয়েটা, সেটা দেখুন অনেক মোটা। বইটা মোটামুটি 442 পেজের বই, এবং বইটার মধ্যে কোনো ছবি নেই, কিছু নেই, ঠিক এইভাবে লেখা। বইটি যদি আমি এইভাবে দেখাই, কি পুরো লেখা, 2 পাতা ভর্তি করে লেখা। এই বইটি আপনি কখনোই একবার ধরে এক সিটিংয়েই শেষ করতে পারবেন না, এটা কিছুটা ইম্পসিবল। কিন্তু ওই যে বললাম, মানে আপনি একবার যদি শুরু করেন কিছু, 1-2 পেজ পড়ার পরে না আপনার মধ্যে এটা হবে যে এরপর কি হলো, এরপর কি হবে,
এই জিনিসটা বারবার আসতে থাকবে এবং এই বইটা যতক্ষণ না, যতদিন না অবধি শেষ করে উঠতে পারছেন, আপনার মধ্যে সেই টানটান উত্তেজনাটা আপনি কিন্তু পুরোপুরি অনুভব করবেন। মানে যখনই সময় পাবেন তখনই বইটার মনে হবে বইটা খুলে ২ পাতা পড়ে নিই। অন্তত পরের ইয়েটা তো কি হচ্ছে জানতে পারবো। এইরকম। চৌথুপী চর্যাপদ, এই যে বইটির নাম চৌথুপী চর্যাপদ, বইটির নাম দেখে বোঝা যাচ্ছে চর্যাপদ হলো এর মূল স্তম্ভ। যেমন ওই যে বললাম প্রাণনাথ হইও তুমি বইটিতে কীর্তন ছিল মূল স্তম্ভ, ওর ওপর বেস করেই পুরো বইটি লেখা হয়েছিল বা পুরো উপন্যাসটি লেখা হয়েছিল। ঠিক এখানে চর্যাপদ সেম কাজটা করেছে। চর্যাপদ সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই সবিস্তারে কিছুই জানি না। আমি তো বললাম একটু আগেই যে আমি কতটুকু জানি। আবার আমার মনে হয় অনেকে এই চর্যাপদ নামটুকুও শোনেনি। বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলিকে মূল স্তম্ভ বানিয়ে তার ওপর পুরো একটা উপন্যাসের ইমারত গড়ে তোলার যে চেষ্টা প্রীতমবাবু বারবার করেন তার লেখাগুলোতে, তা সত্যি আমার মনকে নাড়া দেয়। শুধু বাঙালি বলবো না, মানে আমাদের যে সংস্কৃতি, ভারতীয়দের যে সংস্কৃতি, কারণ চর্যাপদ তো শুধু বাঙালির না, ভারতীয়দেরও। তো সেই সংস্কৃতি এবং খুব এখানে বুদ্ধর ওপর অনেক লেখা আছে, অনেক বৌদ্ধ ধর্ম তার জ্ঞানও অনেক পাওয়া যাবে। তো কখনোই বলবো না বৌদ্ধ ধর্ম শুধু বাঙালির, তো ডেফিনেটলি নট, সবার। তো সারা ভারতীয়দের যে এই যে ভাবনা যে উম, অতীত, সেটা কিন্তু আমরা ভুলতে বসেছি। তো সেই জিনিসটাকে নিয়ে বারবার লেখা সত্যিই মনকে নাড়া দেয়। ওনার লেখা পড়তে পড়তে বারবার ভাবি যা নিয়ে আমাদের রীতিমতো গর্ব হওয়া উচিত ছিল, সেগুলির বেশিরভাগই এখন আর আমরা জানি না। অন্যের সংস্কৃতিকে নিজের করে নেওয়াটা সবসময় খুব ভালো। আমি অন্তত মনে করি যে হ্যাঁ, সব সংস্কৃতিকেই আপন করা উচিত, সব সংস্কৃতির ভালো দিকগুলোকে নিজের করে নেওয়া উচিত, কিন্তু তা কিন্তু কখনোই নিজস্ব সংস্কৃতিকে ভুলে গিয়ে নয়। তো আমাদের বর্তমান সময়ে আমার যেটা মনে হয় যে আমরা অন্যের সংস্কৃতিকে এতটাই আপন করতে ব্যস্ত হয়ে উঠেছি যে নিজের সংস্কৃতিটা আমরা একধার থেকে ভুলতে শুরু করেছি, এবং এই বইগুলো পড়ার মাধ্যমে যেন সেই নিজের শিকড়, রুটটাকে চিনছি, আবার রুটের সাথে জুড়ে থাকছি। তো প্রীতমবাবুর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে উনি আমাদের রুটটাকে নতুনভাবে চেনাচ্ছেন, নতুন প্রজন্মকে নতুনভাবে চেনাচ্ছেন এবং আমাদেরকে সেই রুটের সাথে জুড়ে রাখছেন। বর্তমানে আমরা যেরকমভাবে বাংলা অক্ষর লিখি তার সবচেয়ে পুরানো নিদর্শন পাওয়া গেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। চর্যাপদ তার থেকেও পুরনো সময়ে লেখা। পরবর্তীকালে এটি মূলত তিব্বত থেকে উদ্ধার করা হয়। এই পুঁথিগুলি, চর্যাপদের যে পুঁথিগুলি, সেগুলো তিব্বত থেকে উদ্ধার করেন এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উদ্ধার করেন এগুলো। তবে সব পুঁথি উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ এই বইটি পড়ে জেনেছি, এই বইটি সোর্স যে চীন সরকার সব পুঁথিগুলো নিয়ে যাওয়ার, অ্যাকচুয়ালি তিব্বত তো চীনের আন্ডারে চলে এসছে, তো ওরা অনুমোদন দেয়নি ভারতকে। তার ফলে কি হয়েছে, আমাদের ঐতিহ্য, আমাদের যে শিকড়, তার অনেক কিছু কিন্তু এখনো চাপা পড়ে আছে এবং আমরা তার কাছ অব্দিও যেতে পারিনি। এই বইয়ের অর্থাৎ চৌথুপী চর্যাপদ, এই বইটির অন্যতম প্রধান চরিত্র যোজনগন্ধা। লেখকের এই নাম চয়ন খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে যোজনগন্ধার নাম। এই যোজনগন্ধার অর্থাৎ এই চরিত্র অনুযায়ী যে যোজনগন্ধা মেয়েটি, তার শরীরে বাধা বেসেছে মারাত্মক ব্যাধি ক্যান্সার। তার বাবা ৩০ বছর আগে মারা যান। বাবার কাছ থেকে সে জানতে পারে আগুন পাখির কথা। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত চৌথুপী মিউজিয়ামে গবেষণার কাজ অর্থাৎ গন্ধকালির খোঁজ করতে গিয়ে মারা যান যোজনগন্ধার বাবা। বাবার গলায় ছোটবেলায় যোজনগন্ধা একটি লকেট দেখে। সেই লকেটে অবলোকিতেশ্বরের মূর্তির একটি মিনিয়েচার দেখতে পায় এবং সেটা দেখে সে যতদিন তার বাবার সংস্পর্শে ছিল তো বড় হয়েছে, এবং বর্তমানে চৌথুপীতে মাটির তলায় ১২ হাত যুক্ত অবলোকিতেশ্বরের মূর্তি যখন পাওয়া যায় এবং সেটি যখন সংবাদপত্রে বেরোয়, সেটা শুনে সেই অসুস্থ শরীর নিয়েই যোজনগন্ধা কিন্তু ছুটে যায়, কলকাতা থেকে ছুটে চলে যায় চৌথুপীতে। এবং কারণ তার পেছনে একটাই কারণ ছিল যে তার বাবার যে ফেলে যাওয়া
যে কাজ, অর্থাৎ গন্ধকালির যে গন্ধকালিকে খোঁজ করা, গন্ধকালি সত্যি আছে কিনা সেটা আর কি জানা, সেই জানার জন্যই সে মেনলি ছুটে চলে গেছিল। এবং এই গন্ধকালি বা আগুন পাখি ঢিবি, আগুন পাখিকে সে খুঁজে পাবে কিনা, তার লেখা, তার বাবা বলতো আর কি সেই আগুন পাখির অস্তিত্ব আছে, গন্ধকালির অস্তিত্ব আছে এবং তার লেখা প্রচুর পুঁথি আছে। সেই পুঁথিগুলো যোজনগন্ধা পাবেন কিনা এবং সেগুলো পড়তে পারবে কিনা সেই নিয়েই অ্যাকচুয়ালি এই উপন্যাসটা। টান টান উত্তেজনা, এবং এই উপন্যাসে আরও কয়েকটি মেন চরিত্র হলো হাফি আলদার, লামা থাকবেন একজন, ছেত্রী, এরা সবাই আছে। ডক্টর নলিনী রক্ষিত, এই নলিনী রক্ষিত সাথেই প্রথমে ওই মিউজিয়ামে আলাপ হবে এবং এই নলিনী রক্ষিত একটি পুঁথি যোজনগন্ধাকে দিয়ে বলবে যে এটি তার বাবা উদ্ধার করেছিলেন, এবং এই উদ্ধার করতে গিয়েই আর কি ওর বাবা আর কি মারা যায়, যোজনগন্ধার বাবা, 30 বছর আগে। তো পুঁথিটি কেউই পড়তে পারে না, কারণ পুঁথিটি যে ভাষায় লেখা সেটা হলো সিদ্ধম। সিদ্ধম অ্যাকর্ডিং টু এই বইটি যেটা বলছে, সিদ্ধম হলো অনেক পুরনো বৌদ্ধ ভাষা এবং সিদ্ধম এখন বর্তমানে 1 লাখের মধ্যে একজন পড়তে পারে, এবং ফর্চুনেটলি যোজনগন্ধা কিন্তু এই 1 লাখের মধ্যে যে একজন সেই মানুষটি, কারণ যোজনগন্ধা সিদ্ধম ভাষা পড়তে পারে। এবং এই সিদ্ধম ভাষায় এই যে পুঁথিটি সে পেল, সেই গন্ধকালীর লেখা, সেই পুঁথিটি পড়ে গন্ধকালীর জীবন সম্পর্কে জানবে, তার সমস্ত কিছু সম্পর্কে জানবে এবং প্যারালালি তার জীবনেও অনেক ঘটনা ঘটতে থাকবে। এই দুটো সময়ে খুব সুন্দরভাবে প্রীতম বসু লিখেছেন এবং ওনার লেখা যদি কেউ পড়ে থাকেন প্রেরণাথ হইও তুমি, ওটাও খুব সুন্দর, ওটাও দুটো প্যারালালি ঘটনার টাইম লাইনের ঘটনা চলছিল, এখানেও তাই। কিন্তু কখনোই মনে হবে না যে এটার উপর এটা চেপে গেছে বা কিছু। দুটোকেই খুব সুন্দর ব্যালেন্স করে এবং দুটোকেই সমান সময় দিয়ে, সমান আর কি স্পটলাইটে এনে কিন্তু খুব ভালো লিখেছেন। এই হাফি হালদার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাও খুব সুন্দর এবং প্রতি পড়তে লোকটার একটা নতুন নতুন দিক দেখা যাবে। প্রথমে লোকটাকে খুব বিরক্ত লাগবে, কিন্তু তারপর যে লোকটার মধ্যে অসম্ভব চেঞ্জ, এবং লোক অ্যাকচুয়ালি আমরা অনেক সময় না অনেক মানুষকে ওপর থেকে দেখে প্রথমে বিচার করে ফেলি, কিন্তু তার ভেতরটা দেখি না। যত যোজনগন্ধা এই হাফি হাবিলদারের সাথে সময় কাটাবে তত লোকটাকে আবিষ্কার করবে, এবং যোজনগন্ধার সাথে সাথে আমরা পাঠকরাও আবিষ্কার করব। সত্যি আমার এই ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে এবং লেখকের এই যে ভাবনাটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি না যে সত্যি 2025-এ সরস্বতী পুজোয় ওনার লেখা কোনো নতুন গ্রন্থ আসছে কিনা। তবে যদি আসে ডেফিনেটলি প্রথমেই হয়তো পড়ে ফেলবো, কারণ ওটা প্রাইম থাকবে আমার কাছে যে পড়তেই হবে। এত ভালো লেগে গেছে আমার। দুটো বই পড়ে আমি এত মানে ফ্যান হয়ে গেছি যাকে বলে। যাদের কাছে প্রাণনাথ হইও তুমি নেই, বা এই চৌথুবীর চর্যাপদ এই বইটি নেই, তাদের বলবো যে এই এখন বিভিন্ন জেলাতে বইমেলা শুরু হয়ে গেছে এবং কদিন পরেই জানুয়ারি মাসে, পরের বছর জানুয়ারি মাসে আর কি আমাদের কলকাতা বইমেলা যেটা, সেটা শুরু হবে। অথবা কলেজ স্ট্রিটের যে কোনো দোকান থেকে কিন্তু বইটি প্লিজ সংগ্রহ করুন এবং একবার পড়ে দেখুন। জাস্ট সংগ্রহে রাখার মতো বই, একবার তো পড়ার মতোই বই। আমি বলছি আপনারা পড়ে নিরাশ হবেন না। আচ্ছা, প্রীতম বসুর বইগুলির যেটা মেন, আবারও বললাম যে ইউএসপি না, মানে মেন বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, সেটা কিন্তু ওনার সেলফ পাবলিকেশন, মানে অর্থাৎ কোনো প্রকাশনীর আন্ডারে উনি প্রকাশ করেন না ওনার লেখা কোনো বই। তো আপনারা এই বইটা কোন প্রকাশনী থেকে পাবেন আমি জানি না। তবে বিভিন্ন যে কোন প্রকাশন, মানে নামকরা প্রকাশনী থেকে পাবেন না, কিন্তু ছোটোখাটো যে প্রকাশনীগুলো বইমেলা প্রাঙ্গণে বসেন, সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন এই বইটি আছে কিনা। আর না হলে কলেজ স্ট্রিট অথবা অনলাইনেও মনে হয় অ্যাভেলেবেল বিভিন্ন সাইট থেকে। আচ্ছা, এই যে বইটির মুদ্রিত মূল্য বলে দিই, 500 টাকা বর্তমানে, যেটা আমার কাছে আছে 1 জানুয়ারি 2024-এর যে আমার কাছে সপ্তম প্রকাশনীটা আছে, সেটার মুদ্রিত মূল্য 500 টাকা এবং বইটি 2017 সালে প্রথম প্রকাশিত হয়। খুব সুন্দর বই, অনেকটা মোটা বই, হয়তো ধৈর্য ধরে পড়তে হবে, কিন্তু আমি বলবো যে একবার হলেও পড়া দরকার। অসম্ভব সুন্দর লেখনী ওনার।
বইটির প্রচ্ছদে এবার আসি। প্রচ্ছদটা দেখলেই বুঝতে পারছেন যে এটা একটা আর কি চৌথুপি, বৌদ্ধ যে মঠ যেগুলো সেই রকম, সেই বৌদ্ধ মঠটার ছবি, এবং এখানে একজন লেখালেখি করছেন, এবং এটা কে সেটা আপনারা, এইটা কার ছবি এটা আপনারা এই বইটা পড়লেও জানতে পারবেন, এবং আমি এটা বলবো না। আপনারা পড়ে দেখুন চৌথুপীর চর্যাপদ, আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের পড়ে কেমন লাগলো।